নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি অন্যরকম একটা ভুতুড়ে কাহিনী নিয়ে। যদি আপনাদের এই ভুতুড়ে কাহিনীগুলো বা অন্য ধরনের কিছু কাহিনী ভালো লেগে থাকে বা আপনারা চাইছেন অন্যরকম কিছু শুনতে, তবে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এবং এই গল্পগুলো পুরোটা শুনুন। পুরোটা শোনার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আরও গল্প আপনারা শুনতে পারেন। আজকের গল্প আয়নার এপারে। লেখিকা অভিষ্ঠা এবং গল্প পাঠে রয়েছি আমি অভিষ্ঠা। অভিরূপ একজন WBCS অফিসার। পেশার খাতিরে তাকে বিভিন্ন জায়গায় ঘন ঘন পোস্টিং নিতে হয়। অনেক জায়গায় ঘুরে বেড়ানোর পর এবার সে থিতু হওয়ার কথা ভাবল। সেই মতো সিউড়ির রবীন্দ্রপল্লীতে সে একটি পুরনো দালান বাড়ি পছন্দ করে কিনে নিল। বাড়িটি ছিল খগেন মিত্রের। খগেনবাবুর ছেলেরা কলকাতায় স্থায়ী হওয়ায় তারা এই আদি বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন। পরিবারে মাত্র 3 জন, অভিরূপ, সৌমি আর মিলি। সৌমি অভিরূপবাবুর স্ত্রী আর মিলি তাদের একমাত্র কন্যা। আজ তারা সমস্ত আসবাবপত্র নিয়ে পাকাপাকিভাবে এই বাড়িতে চলে এলো। জিনিসপত্র নামানোর সময় বাড়ির স্যাঁতস্যাঁতে পরিবেশ আর গুমোট হওয়া দেখে সৌমির মনে এক অদ্ভুত অস্বস্তি দানা বাঁধল। সে অভিরূপকে ফিসফিস করে বলল, এই বাড়িটার সামনে দাঁড়ানোর পর থেকেই কেন জানি না আমার খুব রহস্যজনক লাগছে। মনে হচ্ছে ভেতর থেকে কেউ আমার উপর নজর রাখছে। সৌমির পরিচয়টা এখানে একটু দেওয়া প্রয়োজন। সে পেশায় একজন মডেল, কিন্তু তার চিরকালের শখ ছিল CIDতে যোগ দেওয়ার। তাই সব কিছুর মধ্যেই সে রহস্য খুঁজে পায়। তার কথা শুনে অভিরূপ হেসে উড়ি দিয়ে বলল, তোমার মাথায় সারাক্ষণ CID ঘোরে তো, তাই এখানে রহস্যের গন্ধ পাচ্ছ। জিনিস গোছানোর সময় মিলি একটা অন্ধকার ঘরের কোণে পড়ে থাকা ধুলোমাখা প্রকাণ্ড এক আয়না খুঁজে পেল। আয়নাটার চারধারে অদ্ভুত সব খোদাই করা নকশা। মিলি আয়নাটা টেনে সৌমির কাছে নিয়ে এলো। সৌমি যখন আয়নাটা পরিষ্কার করলো তখন দেখলো আয়নাটা সাধারণ নয়। সেখানে নিজের প্রতিফলন দেখা মাত্রই সৌমি সন্মোহিত হয়ে গেল। আয়নার ভেতর থেকে তাকে অপার্থিব সুন্দরী লাগছে, যেন তার ত্বকের উজ্জ্বলতা অলৌকিকভাবে বেড়ে গেছে। সে বারবার মোহগ্রস্তের মতো আয়নার নিজের মুখটা দেখতে লাগলো। হঠাৎ সে দেখলো আয়নার ওপাশে কুয়াশার মতো ধোঁয়ার ভেতর থেকে হুবহু তার মতো দেখতে একজন মেয়ে বেরিয়ে এলো। মেয়েটির চোখে কোনো মনি নেই, শুধু ধূসর শূন্যতা। মেয়েটি বীভৎস এক হাসি হেসে সৌমিকে ইশারায় কাছে ডাকলো। কিছু বুঝে ওঠার আগেই আয়নার ভেতর থেকে দুটো বরফ শীতল হাত বেরিয়ে এসে সৌমির গলা চেপে ধরল এবং এক নিমেষে তাকে আয়নার অন্ধকার জগতের ভেতরে টেনে নিল। আর সেই অশুভ আত্মাটি সৌমির রূপ ধরে বাইরে বেরিয়ে এলো। এরপর থেকেই বাড়ির পরিবেশ বদলে যেতে লাগলো। অভিরূপ লক্ষ্য করল সৌমির আচরণে এক অদ্ভুত হিংস্রতা আর শীতলতা। এখন সে আর রান্না করে না, মিলিকে আদর করে না। সারা রাত সে আয়নার সামনে বসে নিজের নখ দিয়ে কাঁচ খুঁজতে থাকে। মিলির একদিন রাতে ঘুম ভেঙে যাওয়ার পর সে দেখল তার মা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথাটা 180 ডিগ্রি ঘুরিয়ে হাসছে। অভিরূপ বুঝতে পারল এটা তার সৌমি নয়। সে তখনই ছুটে গেল খগেনবাবুর কাছে। খগেনবাবু তাকে নিয়ে গেলেন এক তান্ত্রিকের কাছে। তান্ত্রিক চোখ বন্ধ করে দিয়ে বললেন, বিপদ অনেক গভীরে। ওই আত্মা এখন সৌমির রক্ত মাংস খাচ্ছে। পূর্ণিমার আগে ওকে বন্দি না করলে আসল সৌমি চিরতরে হারিয়ে যাবে। পূর্ণিমার রাতে অভিরূপ তান্ত্রিকের দেওয়া মন্ত্রপুত জল নিয়ে ঘরে ঢুকলো। দেখলো ছদ্মবেশী সৌমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গায়ের চামড়া ছিঁড়ছে। অভিরূপকে দেখা মাত্রই সে অমানুষিক চিৎকার করে তার উপর ঝাঁপিয়ে পড়ল। অভিরূপ কোনো মতে আয়নার ওপর পবিত্র জল ছিটিয়ে দিতেই আয়নাটি কাঁপতে শুরু করলো।
আয়নার ভেতর থেকে সৌমির আর্তনাদ শোনা গেল, অভিরূপ, আমায় বাঁচাও। অভিরূপ প্রচণ্ড জোরে একটি হাতুড়ি দিয়ে আয়নাটা আঘাত করল। এক বিকট শব্দে আয়নাটি ফেটে গেল এবং সেখান থেকে ফিনকি দিয়ে কালো রক্ত বেরোতে শুরু করলো। ছদ্মবেশী আত্মাটি যন্ত্রণায় ছটপট করতে করতে ধোঁয়ায় মিশে গেল। ধুলোর স্তূপের মাঝে অভিরূপ দেখল আসল সৌমি অচৈতন্য হয়ে পড়ে আছে। কয়েক সপ্তাহ পর সৌমি সুস্থ হলো, কিন্তু আজও সে আয়নার সামনে দাঁড়াতে ভয় পায়। সে অভিরূপকে কাঁপা কাঁপা গলায় বলে, জানো, ওপাশে থাকার সময় আমি দেখতাম আমার ছায়াটা এপাশে তোমাদের সাথেই ঘুরে বেড়াচ্ছে, আর আমি চিৎকার করলেও তোমরা কেউ শুনতে পেতে না। অভিরূপ তাকে জড়িয়ে ধরে জানলার বাইরের দিকে তাকালো। সে বুঝল মানুষ আসলে তার নিজের প্রতিফলনকেই সব থেকে বেশি ভালোবাসে, আর সেই ভালোবাসায় কখনো কখনো কাল হয়ে দাঁড়ায়। আয়নার ওপারে যা ছিল তা ধ্বংস হয়ে গেছে, কিন্তু আয়নার এপারে যে আতঙ্ক রয়ে গেল তাই এখন পরম সত্য।